একদম শুরুতেই যদি একটু পরিষ্কার করে নিই, ভুলে যাওয়া মানেটা ঠিক কি? এটা কি সির্ফ স্মৃতি উবে যাওয়া? দেখুন, সহজ কথায় বললে ভুলে যাওয়া মানে হলো আগে যে তথ্য বা স্মৃতি আমাদের মস্তিষ্কে জমা ছিল, মানে স্টোর করা ছিল, সেটাকে আমরা দরকারের সময় বের করে আনতে পারছি না, মানে পুনরুদ্ধার বা রিট্রিভ করতে পারছি না। আচ্ছা। এটা কিন্তু তথ্যটা প্রথমবারেই ঠিকমতো, মানে ধরুন এনকোড না হওয়া বা সেভ না হওয়া থেকে আলাদা। ও আচ্ছা আচ্ছা, মানে এনকোডিং ফেলিওর নয় এটা? না, ভুলে যাওয়া মানে জিনিসটা হয়তো ভেতরে কোথাও আছে, কিন্তু সেই স্মৃতিটার কাছে পৌঁছানোর রাস্তাটা আমরা খুঁজে পাচ্ছি না, এই রকম আর কি। বেশ ইন্টারেস্টিং। তাহলে এই যে স্মৃতি খুঁজে পাওয়া যায় না বা আমরা ভুলে যাই, এর কারণ কি? সোর্সগুলোতে তো বেশ কয়েকটা থিওরির কথা বলা আছে, তাই না? হ্যাঁ, ঠিক। মূলত কয়েকটা কারণ বা তত্ত্ব আছে, আর সেগুলো প্রায় একসাথেই কাজ করে। আচ্ছা। প্রথমটা আর সবচেয়ে সহজবোধ্য যেটা, সেটা হলো ট্রেস ডিকে থিওরি। ট্রেস ডিকে? হ্যাঁ, ট্রেস ডিকে থিওরি মানে যখন আমরা নতুন কিছু শিখি, মস্তিষ্কে তার একটা ছাপ বা মেমোরি ট্রেস তৈরি হয়, একটা দাগের মতো। অনেকটা তাই। সময়ের সাথে সাথে যদি ওই স্মৃতিটা আমরা ব্যবহার না করি, তাহলে ছাপটা ধীরে ধীরে হালকা হতে হতে, মানে ক্ষয় হতে হতে মিলিয়ে যায়, অনেকটা পুরনো লেখার কালি যেমন ঝাপসা হয়ে যায়। ও আচ্ছা, মানে ব্যবহার না করলেই ক্ষয়। সময়টাই আসলে এখানে। সময় একটা বড় ফ্যাক্টর, কিন্তু শুধু সময়ের কারণেই কি আমরা ভুলি? না না, সেটাই সব না। আরেকটা জরুরি তত্ত্ব হলো ইন্টারফারেন্স থিওরি। ইন্টারফেরেন্স মানে বাধা দেওয়া? ঠিক, বাধা। ধরুন আপনি কম্পিউটারে একই রকম দেখতে দুটো ফাইল সেভ করলেন, পরে একটা খুঁজতে গিয়ে অন্যটা সামনে চলে এলো বা দুটো গুলিয়ে গেল। হ্যাঁ, হয়তো। স্মৃতির ক্ষেত্রেও ঠিক তাই হয়। কাছাকাছি ধরনের অনেক স্মৃতি যখন জমা হয়, একটা আরেকটাকে মনে করতে বাধা দেয়, মানে কনফিউশন তৈরি করে। যেমন ধরুন, নতুন একটা ফোন নম্বর মনে রাখতে গিয়ে পুরনোটা গুলিয়ে যেতে পারে, বা একটা ভাষা শিখছেন, তার মতো আরেকটা ভাষা শিখতে গেলে প্রথম ভাষার কিছু শব্দ মনে করতে সমস্যা হতে পারে। স্মৃতিগুলো যত বেশি একই রকম হবে, এই বিভ্রান্তির সম্ভাবনা তত বাড়বে। ইন্টারেস্টিং। তার মানে একই রকম জিনিস বেশি শিখলে মনে রাখায় সমস্যাও হতে পারে। আচ্ছা, আর কি কারণ আছে? আরেকটা বেশ কমন কারণ হলো কিউ ডিপেন্ডেন্ট ফরগেটিং। কিউ ডিপেন্ডেন্ট মানে সংকেত নির্ভর। হ্যাঁ, সংকেত নির্ভর ভুলে যাওয়া। অনেক সময় স্মৃতিটা ঠিকই থাকে আমাদের মাথায়, কিন্তু যে পরিবেশে বা যেভাবে শিখেছিলাম সেই পরিবেশ বা সূত্রগুলো, মানে কিউগুলো যদি না পাওয়া যায়, তাহলে স্মৃতিটা আর মনে পড়ে না। ও, যেমন পরীক্ষার হলে বসে ক্লাসের পড়া মনে না পড়া। ঠিক, কিন্তু হয়তো বাড়ি ফিরে বন্ধুদের সাথে কথা বলার সময় ঠিক মনে পড়ে গেল, কারণ পরিবেশটা, মানে কনটেক্সটটা আলাদা। একে কনটেক্সট ডিপেন্ডেন্ট ফরগেটিংও বলে। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব পরিচিত অভিজ্ঞতা। আর কোনো কারণ, ধরুন শারীরিক কোনো সমস্যা? অবশ্যই, অসুস্থতা, মাথায় যদি কোনো আঘাত লাগে, বা ধরুন বয়সজনিত কারণে মস্তিষ্কের কোষের ক্ষয়, এগুলোও ভুলে যাওয়ার কারণ হতে পারে। এগুলোকে বলে অর্গানিক কারণ। বুঝেছি। আচ্ছা, এখানে একটা বেশ চমকপ্রদ থিওরির কথা আপনি বলছিলেন না, ফাংশনাল ডিকে থিওরি। হ্যাঁ, এটা বলছি যে ভুলে যাওয়াটা নাকি সবসময় এমনি এমনি ঘটে না, মানে নিষ্ক্রিয় নয়, বরং মস্তিষ্ক নাকি সক্রিয়ভাবে কিছু জিনিস ভুলে যায়, মানে ইচ্ছে করে ডিলিট করে দেয়। কি বলেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। ব্যাপারটা বেশ অবাক করার মতো শোনালেও গবেষণা কিন্তু এটাই বলছে। সত্যি? হ্যাঁ, এই তত্ত্ব অনুযায়ী ডিকে আর ইন্টারফারেন্স, মানে ক্ষয় আর বাধা, এরা একে অপরের সাথে সম্পর্কিত এবং কার্যকরী। মানে মস্তিষ্ক পুরনো বা এখন আর দরকার নেই এমন তথ্যকে ইচ্ছে করেই একটু দুর্বল করে দেয় বা হয়তো মুছেই ফেলে। কেন? যাতে নতুন আর জরুরি তথ্য মনে রাখতে সুবিধা হয়। একটা উদাহরণ দিই। হ্যাঁ, দিন। ধরুন আপনি রোজ বাড়ির চাবিটা কোথায় রাখেন সেই জায়গাটা প্রায়ই বদলায়, তাই না? হ্যাঁ, বদলায় তো। তো আজকের জায়গাটা মনে রাখার জন্য মস্তিষ্ক হয়তো কালকের বা তার আগের দিনের যে পুরনো অপ্রাসঙ্গিক লোকেশনটা, সেই স্মৃতিটাকে সক্রিয়ভাবে একটু চেপে দেয় বা ক্ষয় করে দেয়। নাহলে তো কনফিউশন তৈরি হবে। ও, দারুণ তো। হ্যাঁ, এটা মস্তিষ্ককে বর্তমান পরিস্থিতির সাথে, মানে আপ টু ডেট রাখতে সাহায্য করে। তার মানে কি আমাদের ব্রেন আসলে ডিজাইনই করা হয়েছে ভুলে যাওয়ার জন্য? এটা কি হার্ডওয়্যারের অংশ? হ্যাঁ, সাম্প্রতিক গবেষণা কিন্তু সেদিকে ইঙ্গিত করছে।
বিজ্ঞানীরা নির্দিষ্ট কিছু ভুলে যাওয়ার কোষ মানে ফরগেটিং সেলস আর কিছু স্নায়ুপথ বা নিউরাল পাথওয়ে খুঁজে পেয়েছেন। তাই নাকি? হ্যাঁ, যাদের কাজই হলো সক্রিয়ভাবে স্মৃতি মুছে ফেলা বা অন্তত দুর্বল করে দেওয়া। তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়? না, এটা প্রমাণ করে যে স্মৃতি মুছে ফেলা বা ভুলে যাওয়াটা শুধু সময়ের সাথে ক্ষয় হয়ে যাওয়া বা স্নায়ুর কোনো দুর্ঘটনা নয়। এটা আমাদের টিকে থাকার জন্য একটা বিবর্তনীয় প্রয়োজনীয়তা। বাহ। এছাড়াও মস্তিষ্ক আরেকটা কাজ করে যাকে বলে প্যাটার্ন সেপারেশন। এর মাধ্যমে একই রকম স্মৃতিগুলোকে আলাদা আর স্পষ্ট করে মনে রাখার চেষ্টা করে যাতে গুলিয়ে না যায়। আচ্ছা। কিন্তু সময়ের সাথে সাথে ধরুন বয়স বাড়লে বা স্মৃতি খুব পুরনো হয়ে গেলে তার ডিটেল অংশগুলো একটু ঝাপসা হয়ে যায়। তখনই প্যাটার্ন সেপারেশন প্রক্রিয়াটা দুর্বল হয়ে পড়ে। আর তখন একই রকম স্মৃতি গুলিয়ে যাওয়ার মানে ইন্টারফিয়ারেন্সের ঝুঁকিটা বেড়ে যায়। এই কারণেই দেখবেন অনেক সময় পুরনো দিনের ঘটনাগুলোর মূল ব্যাপারটা মনে থাকলেও ডিটেলসগুলো গুলিয়ে ফেলি আমরা। ঠিক ঠিক। ওকে, তাহলে বোঝা গেল মস্তিষ্ক ইচ্ছে করে ভোলে, কারণ এটা দরকারি। কিন্তু কেন দরকারি? মানে ভুলে যাওয়াটা আমাদের জন্য ভালো কেন? এর সুবিধাগুলো কি কি? সোর্সগুলোতে তো বেশ কিছু সুবিধার কথা বলা আছে, তাই না? হ্যাঁ, অনেক সুবিধা আছে। ভুলে যাওয়া আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোজিত প্রক্রিয়া, মানে অ্যাডাপটিভ ফাংশন। অভিযোজিত? হ্যাঁ, মানে এটা আমাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে আর টিকে থাকতে সাহায্য করে। একবার ভাবুন তো, যদি আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অপ্রয়োজনীয় তথ্য, মানে সকালে কোথায় ধুলোটা দেখলেন থেকে শুরু করে হাজারটা অদরকারি জিনিস, সব যদি মনে থাকতো, তাহলে কি দরকারি জিনিসগুলো সময় মতো খুঁজে বের করা সম্ভব হতো? মস্তিষ্ক ঠিক একটা ফিল্টারের মতো কাজ করে, জরুরি তথ্য রাখে আর বাকি অপ্রয়োজনীয় আবর্জনা ছেটে ফেলে দেয়। মেন্টাল হাইজিন বলা যেতে পারে। মেন্টাল হাইজিন? হ্যাঁ, এটা আমাদের কষ্টদায়ক বা নেতিবাচক স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। ভাবুন, কোনো খারাপ অভিজ্ঞতা যদি সব সময় একই রকম টাটকা থাকতো, তাহলে কি স্বাভাবিক জীবনযাপন করা যেত? না, কঠিন হতো। এই ভুলে যাওয়ার ক্ষমতাটা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে, মানে ইমোশন রেগুলেট করতে সাহায্য করে। আর এটাই আমাদের মানসিকভাবে সুস্থ, সুগঠিত আর সুখী থাকার জন্য অপরিহার্য। বুঝলাম। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, আর আমাদের প্রতিদিনের জীবনে ধরুন কাজ বা পড়াশোনার ক্ষেত্রে এই ভুলে যাওয়ার কি কোনো ভালো দিক আছে? আছে তো। আমাদের যে কার্যকারী স্মৃতি মানে ওয়ার্কিং মেমোরি, মানে যখন আমরা কোনো কাজ করছি তখন যে তথ্যগুলো মাথায় সক্রিয় রাখি তার ধারণ ক্ষমতা কিন্তু সীমিত, মানে একটা লিমিট আছে। ঠিক। ভুলে যাওয়া এই সীমিত জায়গার সঠিক ব্যবস্থাপনায় সাহায্য করে। অপ্রয়োজনীয় তথ্য সরিয়ে দিলে জরুরি তথ্যের জন্য জায়গা তৈরি হয়। এতে আমাদের জ্ঞানীয় দক্ষতা মানে কগনিটিভ এফিসিয়েন্সি বাড়ে। একটা উদাহরণ দেবেন? ধরুন একটা ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড, বা কোনো অনুষ্ঠানে গাড়ি পার্ক করার পর পার্কিং লটের নম্বরটা, এগুলো তো খুব অল্প সময়ের জন্য দরকার। এগুলো মনে রাখার চেষ্টা করে ব্রেনের রিসোর্স নষ্ট করার তো মানে হয় না। এগুলো ভুলে যাওয়াই ভালো। হ্যাঁ, তা তো বটে। তাহলে এর সমাধান কি? আমরা কি সচেতনভাবে কিছু করি এর জন্য, মানে এই অদরকারি জিনিসগুলো মাথা থেকে সরাতে? হ্যাঁ, করি তো। আমরা প্রায় সবাই করি, হয়তো সব সময় জেনে শুনে করি না। এটাকে বলে কগনিটিভ অফলোডিং। কগনিটিভ অফলোডিং? হ্যাঁ, মানে নিজের মাথার উপর চাপ কমানোর জন্য বাইরের কিছুর সাহায্য নেওয়া। যেমন ধরুন বাজারে যাওয়ার আগে লিস্ট লেখা। ও হ্যাঁ, লিস্ট তো লিখি। বা ধরুন ফোনে কন্ট্যাক্ট নম্বর সেভ করা, ক্যালেন্ডারে রিমাইন্ডার সেট করা, এগুলো সবই কগনিটিভ অফলোডিং। এতে মস্তিষ্কের উপর চাপটা কমে যায় আর তখন ব্রেন অন্য কাজ করতে পারে। ঠিক তাই। এই যে মানসিক শক্তিটা বেঁচে গেল, সেটা তখন আমরা ব্যবহার করতে পারি আরও জরুরি কাজে, যেমন নতুন কিছু শেখা, কোনো জটিল সমস্যার সমাধান করা বা সৃজনশীল কিছু চিন্তা করা। তার মানে দেখুন, ঠিকঠাক মতো ভুলে যেতে পারাটা আসলে আমাদের একরকম কগনিটিভ ফ্রিডম বা জ্ঞানীয় স্বাধীনতা দেয়। দারুণ তো। তার মানে ভুলে যাওয়াটা শুধু একটা ত্রুটি নয়, বরং আমাদের মস্তিষ্ককে সচল আর দক্ষ রাখার একটা জরুরি উপায়। আচ্ছা, এর কি কোনো সামাজিক ভূমিকা আছে? ধরুন মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে? খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ভুলে যাওয়ার ক্ষমতা কিন্তু ক্ষমা মানে ফরগিভনেস এবং সামাজিক সম্প্রীতি মানে সোশ্যাল কোহিশন বজায় রাখতে বিরাট সাহায্য করে। ক্ষমা করতে সাহায্য করে কিভাবে? ভাবুন তো, কেউ যদি আমাদের সাথে কোনো অন্যায় বা খারাপ ব্যবহার করে,
আর সেই ঘটনার প্রত্যেকটা খুঁটিনাটি, সেই অপমান বা কষ্টটা যদি আমরা চিরকাল একই রকম তীব্রভাবে মনে রাখি, তাহলে তো সম্পর্ক রাখা মুশকিল। একদম। তাহলে কি তার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব? ক্ষমা করার জন্য কিন্তু প্রায়শই সেই ঘটনার আবেগীয় যে তীব্রতাটা সেটা কমাতে পারতে হয়। সময়ের সাথে সাথে যখন সেই খারাপ লাগার স্মৃতিগুলো একটু ফিকে হয়ে আসে, একটু ঝাপসা হয়, তখনই ক্ষমা করাটা সহজ হয়। ঠিক। উৎসগুলো বলছে আমরা যখন সচেতনভাবে পুরনো রাগ, ক্ষোভ বা বিরক্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই, তখন আমাদের মস্তিষ্কও কিন্তু এই ভুলে যাওয়ার প্রক্রিয়াটাকে সাহায্য করে, মানে অ্যাক্সেলারেট করে। আর এটা মানসিক শান্তির জন্য খুব দরকারি। বাহ, এটা একটা দারুণ উপলব্ধি। কিন্তু ভুলে যাওয়া তো সবসময় ভালো নাও হতে পারে, তাই না? এমন পরিস্থিতিও তো আছে যখন ভুলে যাওয়াটা সমস্যা তৈরি করে, বিশেষ করে যখন আমরা কিছু মনে রাখতে চাইছি, যেমন ধরুন পরীক্ষার পড়া। ঠিক বলেছেন, ভুলে যাওয়ার খারাপ দিকও অবশ্যই আছে। একটা বেশ অদ্ভুত আর কিছু ক্ষেত্রে ক্ষতিকর প্রক্রিয়া হল রিট্রিভাল ইনডিউসড ফরগেটিং, সংক্ষেপে RIF। রিট্রিভাল ইনডিউসড ফরগেটিং ব্যাপারটা কি? ব্যাপারটা শুনলে একটু অবাক হতে পারেন। কিছু নির্দিষ্ট স্মৃতি সফলভাবে মনে করার চেষ্টা করার ফলে তার সাথে সম্পর্কিত অন্য স্মৃতি ভুলে যাওয়ার কারণ হতে পারে। দাঁড়ান, কি বললেন? মনে করার চেষ্টা করলে ভুলে যাওয়ার সম্ভাবনা বাড়ে, এটা কিভাবে সম্ভব? মানে মনে করতে চাইছি অথচ ভুলে যাচ্ছি। হ্যাঁ, বিষয়টা এমনই গোলমেলে আর একটু কাউন্টার ইনটুইটিভ। ধরুন আপনি ফলের নাম মনে করার চেষ্টা করছেন। আপনি বারবার আপেল, কলা, আম এই 3টে ফলের নাম জোর দিয়ে মনে করলেন, প্র্যাকটিস করলেন। এর ফলে কি হতে পারে জানেন? ওই একই ক্যাটেগরির অন্য ফল, যেমন ধরুন পেয়ারা বা লিচু, যেগুলোর নাম আপনি মনে করার চেষ্টা করেননি, সেগুলো আপনার মাথা থেকে আরও সহজে হারিয়ে যেতে পারে। মানে কিছু জিনিসকে বেশি ফোকাস করে মনে করতে গেলে তার কাছাকাছি থাকা অন্য রিলেটেড জিনিসগুলো ব্যাকগ্রাউন্ডে চলে যায় বা সাপ্রেসড হয়ে যায়। বাবা, তার মানে পরীক্ষার জন্য একটা চ্যাপ্টার খুব ভালো করে রিভাইজ করলে তার সাথে সম্পর্কিত অন্য চ্যাপ্টারের কিছু জিনিস ভুলে যেতে পারি। এটা তো বেশ চিন্তার বিষয়। হ্যাঁ, এটা শেখার প্রক্রিয়ার একটা চ্যালেঞ্জ হতে পারে। কোনো কিছু মনে করার চেষ্টা করতে গিয়েই আমরা হয়তো অজান্তেই সম্পর্কিত অন্য কিছু জ্ঞান হারিয়ে ফেলতে পারি। এটা মস্তিষ্কের গঠনগত বা কার্যকারিতার একটা সীমাবদ্ধতাও তুলে ধরে। আচ্ছা, মানসিক চাপ বা ধরুন ডিপ্রেশন, এগুলোর সাথে ভুলে যাওয়ার কোনো সম্পর্ক আছে কি? আমাদের সোর্সগুলো কি বলছে? আছে, এবং বেশ জোরালো সম্পর্ক। তবে বিষয়টা একটু জটিল। দেখুন, অল্প বা মাঝারি পরিমাণ স্ট্রেস কিন্তু শেখার সময় স্মৃতি গঠনে সাহায্যও করতে পারে। অ্যাড্রেনালিন রাশ আর কি। ও, তাই নাকি? হ্যাঁ, কিন্তু অতিরিক্ত বা দীর্ঘস্থায়ী চাপ, মানে ক্রনিক স্ট্রেস, সেটা কিন্তু স্মৃতির জন্য খুবই খারাপ। কর্টিসলের মতো স্ট্রেস হরমোন যখন দীর্ঘ সময় ধরে বেশি মাত্রায় থাকে, তখন সেটা স্মৃতি তৈরি করা এবং মনে করা দুটো প্রক্রিয়াকেই ব্যাহত করতে পারে। দীর্ঘস্থায়ী চাপটা ক্ষতিকর। একদম, বিশেষ করে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে, যেমন ছোটবেলায় বা কৈশোরে। যদি কেউ মারাত্মক বা দীর্ঘস্থায়ী চাপের মধ্যে দিয়ে যায়, তার নেতিবাচক প্রভাব কিন্তু অনেক পরেও, এমনকি বার্ধক্যেও কগনিটিভ ফাংশনের ওপর পড়তে পারে। আর ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো মানসিক সমস্যা, সেগুলোর ক্ষেত্রেও স্মৃতি প্রক্রিয়াকরণে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। যেমন ডিপ্রেশনে থাকলে অনেকে ভুলে যাওয়ার মতো জ্ঞানীয় দুর্বলতার কথা বলেন, যদিও সাধারণত ডিপ্রেশন কেটে গেলে এই সমস্যাটাও ঠিক হয়ে যায়। তার মানে এটা পার্মানেন্ট নয়? সাধারণত নয়, তবে এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। একটা নির্দিষ্ট কগনিটিভ বায়াস দেখা যায়। ডিপ্রেশনে থাকা ব্যক্তিরা প্রায়শই ভালো বা ইতিবাচক ঘটনাগুলো সহজে মনে রাখতে পারেন না, বা মনে রাখলেও তার ইতিবাচক অনুভূতিটা পান না। কিন্তু উল্টো দিকে খারাপ বা নেতিবাচক ঘটনাগুলো খুব বেশি করে এবং স্পষ্টভাবে মনে রাখেন। বলেন কি? এটা তো মস্তিষ্কের স্বাভাবিক যে অভিযোজিত প্রক্রিয়া, নেতিবাচক জিনিস ফিল্টার করা, তার ঠিক উল্টো। ঠিক তাই। আর এটাই ডিপ্রেশনের চক্রটাকে অনেক সময় আরো বাড়িয়ে তোলে। বুঝলাম। আচ্ছা, বয়স বাড়ার সাথে সাথে কি ভুলে যাওয়াটা স্বাভাবিকভাবেই বাড়ে? সোর্সগুলো কি বলছে? হ্যাঁ, সাধারণভাবে বয়স বাড়লে স্মৃতির কিছু পরিবর্তন আসে। সময়ের সাথে সাথে স্মৃতির যে নির্দিষ্ট বিবরণগুলো,
মানে ডিটেলস, সেগুলো একটু ঝাপসা হয়ে যায়। শুধু মূল ধারণাটা বা জিস্টটা মনে থাকে। শুধু সারমর্মটা। অনেকটা তাই। এই সাধারণীকরণ বা জেনারেলাইজেশনের ফলে মস্তিষ্কের পক্ষে একই রকম দেখতে বা শুনতে স্মৃতিগুলোর মধ্যে পার্থক্য করা, মানে সেই প্যাটার্ন সেপারেশন করাটা কঠিন হয়ে পড়ে। আর তারপরে তার ফলে নতুন শেখা তথ্য আর আগে থেকে জানা একই রকম তথ্যের মধ্যে গুলিয়ে ফেলার বা কনফিউশন হওয়ার সম্ভাবনা বাড়ে। মনে হয় যেন স্মৃতি গুলিয়ে যাচ্ছে বা ঠিকঠাক মনে পড়ছে না। এটা বয়সজনিত স্বাভাবিক পরিবর্তনের অংশ হতে পারে। আচ্ছা, এবার একটা খুব প্রচলিত ধারণা নিয়ে কথা বলি। বিশেষ করে থ্রিলার সিনেমা বা গল্পে আমরা প্রায়ই দেখি যে মানুষ মারাত্মক কোনো মানসিক আঘাত বা ট্রমার পর স্মৃতি হারিয়ে ফেলে, অথবা স্মৃতিটা নাকি মনের খুব গভীরে কোথাও চাপা পড়ে যায়। এই যে রিপ্রেসড মেমরি ধারণা, এর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সত্যি বলতে কি বেশ বিতর্কিত একটা বিষয়। এই রিপ্রেসড মেমরি বা অবদমিত স্মৃতির ধারণাটা মূলত পুরনো দিনের সাইকোঅ্যানালাইসিস তত্ত্ব থেকে এসেছে। ফ্রয়েদীয় তত্ত্ব? হ্যাঁ, সেই ঘরানার। বলা হতো যে খুব কষ্টদায়ক বা মন যা মেনে নিতে পারে না এমন চিন্তা বা স্মৃতি নাকি আমাদের অচেতন মন সক্রিয়ভাবে দূরে সরিয়ে দেয়, রিপ্রেস করে দেয়, যাতে ব্যক্তি সেটার অস্তিত্ব সম্পর্কে আর সচেতন না থাকে। কিন্তু এর সত্যিটা কি? সত্যিটা হলো, এখানে খুব স্পষ্টভাবে মনে রাখা দরকার, মূলধারার আধুনিক মনস্তাত্ত্বিক গবেষণা এই ধারণাকে, বিশেষ করে ট্রমাজনিত স্মৃতির ক্ষেত্রে, প্রায় পুরোপুরি বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়েছে? হ্যাঁ, একে মূলত অবৈজ্ঞানিক এবং অপ্রমাণিত বলেই মনে করা হয়। মানে স্বাভাবিক ভুলে যাওয়ার যে প্রক্রিয়াগুলো আমরা আলোচনা করলাম, যেমন ট্রেস ডিকে, ইন্টারফারেন্স, কিউ ডিপেন্ডেন্ট ফরগেটিং, এগুলোর বাইরে কোনো বিশেষ উপায়ে স্মৃতি লুকিয়ে থাকার বা রিপ্রেসড হওয়ার বিশ্বাসযোগ্য পর্যাপ্ত প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। হ্যাঁ, মোটিভেটেড ফরগেটিং বা ইচ্ছে করে কিছু ভোলার চেষ্টা করার ঘটনা ল্যাবে দেখা গেছে, কিন্তু সেটা রিপ্রেশন তত্ত্বের মূল দাবির, মানে স্মৃতি সম্পূর্ণ অপ্রাপ্য হয়ে যাওয়া এবং পরে হঠাৎ হুবহু ফিরে আসা, থেকে অনেক আলাদা। তার মানে এই রিপ্রেসড মেমরি খুঁজে বের করার চেষ্টা বা এই তত্ত্বের প্রয়োগ বরং ক্ষতিকর হতে পারে। হ্যাঁ, এবং এর খুব খারাপ নজির আছে। অতীতে বিশেষ করে রিকাভার্ড মেমোরি থেরাপি নামে কিছু বিতর্কিত পদ্ধতির মাধ্যমে মানুষের মনে সম্পূর্ণ মিথ্যা স্মৃতি তৈরি হওয়ার, মানে ফলস মেমোরি ইমপ্ল্যান্ট হওয়ার বহু ঘটনা ঘটেছে। বলেন কি? হয়েছে। এমনকি নিরপরাধ মানুষের জেল খাটার মতো ভয়ঙ্কর ঘটনাও ঘটেছে। এই কারণে আজকের দায়িত্বশীল মনোবিজ্ঞানীরা বা থেরাপিস্টরা রিপ্রেসড বা রিকভার্ড মেমরি এই শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক বা ব্যবহারই করেন না। কিছু বিশেষজ্ঞ তো এই তত্ত্বকে মনোবিজ্ঞান আর মনোরোগবিদ্যার ইতিহাসে সবচেয়ে ক্ষতিকর লোককথাগুলোর একটা বলেও বর্ণনা করেছেন। তাহলে ট্রমাজনিত স্মৃতির আসল বাস্তবতাটা কি? যারা ভয়ঙ্কর ঘটনার শিকার হন তারা কি সেই ঘটনা ভুলে যান না? গবেষণা কিন্তু প্রায়শই উল্টোটাই দেখায়। ট্রমা সার্ভাইভারদের প্রধান সমস্যা সাধারণত হয় সেই ভয়ঙ্কর ঘটনাটা ভুলতে না পারা। ভুলতে না পারা? হ্যাঁ, অত্যন্ত চাপপূর্ণ বা ভয়ের ঘটনাগুলো খুব শক্তিশালী, জোরালো, স্পষ্ট স্মৃতি তৈরি করে। আর এই স্মৃতিগুলো বারবার অনাকাঙ্ক্ষিতভাবে মনের মধ্যে ফিরে আসে। এগুলোকে বলে ইন্ট্রুসিভ মেমোরিজ। পিটিএসডির একটা মূল লক্ষণ এটা। হ্যাঁ, ট্রমার স্মৃতিও সময়ের সাথে সাথে ফিকে হতে পারে বা ভুলে যাওয়া সম্ভব, কিন্তু সেটা ঘটে স্বাভাবিক স্মৃতি লোপ পাওয়ার যে সাধারণ প্রক্রিয়াগুলো আছে, ট্রেস ডিকে, ইন্টারফারেন্স ইত্যাদি, সেগুলোর মাধ্যমে, কোনো বিশেষ রহস্যময় রিপ্রেশন প্রক্রিয়ায় নয়। ওকে, পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে ট্রমা ভুলে যাওয়াটা যেমন কঠিন হতে পারে, তেমনি রিপ্রেসড মেমোরি ব্যাপারটা আসলে একটা মিথ। তাহলে কি এর উল্টোটা সত্যি? মানে ভুলে না গিয়ে সবকিছু মনে রাখা, সেটা কি সমস্যা তৈরি করতে পারে? ঠিক এই পয়েন্টেই আসছিলাম। হ্যাঁ, পারে, এবং সেটা মারাত্মক সমস্যাও তৈরি করতে পারে। এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ হল হাইপারথাইমেশিয়া, বা এর আরেকটা নাম হল HSAM, হাইলি সুপিরিয়র অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি। হাইপারথাইমেশিয়া? হ্যাঁ, এটা একটা অত্যন্ত বিরল অবস্থা। যাদের এই HSAM থাকে তারা তাদের নিজেদের জীবনের প্রায় প্রতিটি দিনের ঘটনা একেবারে নিখুঁতভাবে মনে রাখতে পারেন। প্রতিটি দিনের? হ্যাঁ, নির্দিষ্ট তারিখ, সেদিন কি বার ছিল, আবহাওয়া কেমন ছিল, সেদিন তিনি কি খেয়েছিলেন, কি পোশাক পরেছিলেন, কার সাথে দেখা হয়েছিল, সেদিন তার কেমন অনুভূতি হয়েছিল, প্রায় সবকিছু
ফটোগ্রাফিক ডিটেলে। শুনতে তো দারুণ লাগছে। এ তো মনে রাখার সুপার পাওয়ার। শুনতে দারুণ লাগলেও বাস্তবে এর সাথে বেশ কিছু কষ্টকর সমস্যা জড়িয়ে আছে, যা আমাদের উৎসগুলোতে উল্লেখ করা হয়েছে। প্রথমত, একটা বিরাট সমস্যা হলো মানসিক ক্লান্তি। ক্লান্তি? মনে রাখলে ক্লান্তি হবে কেন? কারণ এদের স্মৃতিগুলো অনবরত, প্রায়শই নিজের ইচ্ছে ছাড়াই মনের মধ্যে আসতে থাকে। ধরুন, কোনো একটা তারিখ বা কোনো জায়গার নাম শুনলেন বা কিছু একটা দেখলেন, ব্যাস অমনি সেই সম্পর্কিত স্মৃতিগুলো হুড়মুড় করে চলে আসে। এটা মনোযোগ ধরে রাখতে দেয় না, মনের মধ্যে একটা কনস্ট্যান্ট নয়েজ বা বিশৃঙ্খলা তৈরি করে। আর দিনের পর দিন এটা চলতে থাকায় ব্যাপারটা প্রচণ্ড মানসিক ক্লান্তিকর হয়ে ওঠে। ওহ আচ্ছা, এটা তো ভাবিনি। দ্বিতীয়ত, ট্রমা বা খারাপ স্মৃতি বারবার ফিরে আসা। যেহেতু এদের স্মৃতি ফিল্টার করার ক্ষমতাটা কম বা নেই, তাই জীবনে যদি কোনো খারাপ বা আঘাতমূলক ঘটনা ঘটে থাকে, সেটার কষ্টকর অনুভূতিগুলো তারা বারবার অনুভব করতে বাধ্য হন। তীব্রতাটা কমে না, মনে হয় যেন ঘটনাটা এই মাত্র আবার ঘটল। কি সাংঘাতিক! হ্যাঁ, আর তৃতীয়ত, মানসিক রোগের ঝুঁকি। গবেষণায় দেখা গেছে HSM থাকা ব্যক্তিদের মধ্যে উদ্বেগ, অ্যাংজাইটি, বিষণ্ণতা, ডিপ্রেশন বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার OCD এর মতো মানসিক সমস্যার ঝুঁকি অন্যদের চেয়ে বেশি থাকে। কেন? কারণটা হয়তো এই যে তারা বর্তমান বা ভবিষ্যতের দিকে তাকানোর চেয়ে অনেক বেশি মাত্রায় অতীতের মধ্যে বাস করেন। নিজেদের স্মৃতির জালেই তারা একরকম আটকা পড়ে যান। বাবা, আমি তো ভাবতেই পারিনি যে সবকিছু মনে রাখা এতটা যন্ত্রণার হতে পারে। তার মানে শেষ পর্যন্ত ভুলে যাওয়ার ক্ষমতাই আসলে আমাদের জন্য একটা আশীর্বাদ, হয়তো মনে রাখার ক্ষমতার চেয়েও বেশি জরুরি। হ্যাঁ, HSM এর এই ঘটনাগুলো ঠিক এটাই প্রমাণ করে যে ভুলে যাওয়ার যে স্বাভাবিক অভিযোজিত ক্ষমতা আমাদের আছে, সেটা সুস্থভাবে বেঁচে থাকার জন্য কতটা প্রয়োজনীয়। বেশিরভাগ ক্ষেত্রেই আসল জ্ঞানীয় ও মনস্তাত্ত্বিক বিপদটা হয়তো অতিরিক্ত ভুলে যাওয়ার মধ্যে নয়, বরং ভুলতে না পারার মধ্যেই লুকিয়ে আছে। ভুলে যাওয়াটা মস্তিষ্কের একটা জরুরি কৌশল, একটা ডিফেন্স মেকানিজম, শুধু একটা ত্রুটি নয়। খুব ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ। আচ্ছা, আধুনিক বিজ্ঞান ভুলে যাওয়ার এই উপকারিতাগুলো নিয়ে এখন যা বলছে, সেটা কিন্তু প্রায় 140 বছর আগে একজন বিখ্যাত ইংরেজ রম্য লেখক তার একটা লেখায় দারুণভাবে তুলে ধরেছিলেন, জেরোমকে জেরোম। তার সেই লেখাটাও কিন্তু আমাদের উৎসগুলোর মধ্যে ছিল, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন। 1886 সালে প্রকাশিত তার বিখ্যাত বই আইডল থটস অফ অ্যান আইডল ফেলোতে অন মেমোরি নামে একটা প্রবন্ধ আছে। সেখানে জেরোম স্মৃতিকে তুলনা করেছেন এক খামখেয়ালি শিশুর সাথে। খামখেয়ালি শিশু? হ্যাঁ, যার খেলনাগুলো সব ভাঙাচোরা আর যে কোনো কিছুই ঠিকঠাক বা সম্পূর্ণভাবে ফিরিয়ে দেয় না। তিনি খুব স্পষ্টভাবে সেখানে বলেছেন, আই শুডন্ট লাইক টু রিমেম্বার এভরিথিং ইফ আই কুড। মানে, আমি সবকিছু মনে রাখতে চাই না, যদিও পারতাম। কেন? কারণ তার মতে অতীতের অনেক কাজ, বিশেষ করে নিজের করা নৈতিক ভুল বা লজ্জার কাজগুলো, সেগুলো ভুলে যাওয়াই ভালো। দেখুন, এটা ভুলে যাওয়াকে শুধু একটা যান্ত্রিক কগনিটিভ প্রক্রিয়া হিসেবে দেখছে না, বরং ব্যক্তিগত শান্তি বা নৈতিক মুক্তির একটা উপায় হিসেবে দেখছে। দারুণ। তার মূল কথাটা কি ছিল যা আজকের মনোবিজ্ঞানের সাথে এত আশ্চর্য রকমভাবে মিলে যায়? জেরোমের সবচেয়ে শক্তিশালী এবং বিখ্যাত যুক্তিটা ছিল যে স্মৃতি একটা উপকারী ফিল্টারের মতো কাজ করে, যা আমাদের আবেগ ঠিক রাখতে সাহায্য করে। সেই মেন্টাল হাইজিন বা ইমোশন রেগুলেশন। ঠিক তাই। তিনি এর জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, থ্যাংক হেভেন ইট ইজ সো দ্যাট টাইম অ্যান্ড ডিস্টেন্স রুল আউট অফ দ্য লং চেইন অফ মেমোরি অনলি দি আনপ্লেজেন্ট লিঙ্কস অ্যান্ড লিভ আস বাট দ্য গোল্ডেন ওয়ান্স। মানে, ঈশ্বরকে ধন্যবাদ যে স্মৃতি এমনই, এর দীর্ঘ শৃঙ্খলে কেবল সুখের স্মৃতিগুলোই থেকে যায়, দুঃখের সংযোগগুলো ঝরে পড়ে। আর আজকের দিনের তিতো অভিজ্ঞতা আর দুঃখগুলোই আগামীকালের হাসির কারণ হয়। এটা তো সরাসরি আজকের ইমোশন রেগুলেশনের ধারণার প্রতিধ্বনি। তিনি কি স্মৃতিকে অতীতের ভালো মন্দ বিচার করে একটু সুন্দর করে তোলার কারিগরও হিসেবেও দেখেছেন? মানে, এডিট করে? একদম। জেরোম খুব সুন্দর করে বর্ণনা করেছেন কিভাবে স্মৃতি অতীতকে একটু পরিমার্জিত করে, একটু সুন্দর করে তোলে। আমরা যখন পেছন ফিরে তাকাই, তখন অন্ধকারের চেয়ে আলোটাই বেশি চোখে পড়ে। তার ভাষায়, দ্য সান নেভার শাইনস সো ব্রাইটলি অ্যাজ ইট ডাজ ইন দ্য পাস্ট। মানে, সূর্য অতীতে যেমন উজ্জ্বলভাবে কিরণ দেয়, তেমন আর কখনো দেয় না। বাহ। তিনি রূপক ব্যবহার করে বলেছেন,
অতীতের এবড়োখেবড়ো পথটাও পেছন ফিরে তাকালে মসৃণ মনে হয়। আমরা পথের কাঁটার চেয়ে পাশের গোলাপের দিকেই বেশি মনোযোগ দিই, আর যে কাঁটাগুলো তখন পায়ে বিঁধেছিল, দূর থেকে সেগুলোকে মনে হয় যেন বাতাসে আলতো করে দুলতে থাকা কোনো নরম লতা। অসাধারণ। 140 বছর আগে করা এই পর্যবেক্ষণগুলো আজকের নিউরোসায়েন্স বা কগনিটিভ সাইকোলজির ধারণার সাথে কি দারুণভাবে মিলে যাচ্ছে, যে মানসিক শান্তি আর সুখ বজায় রাখার জন্য বেছে বেছে কিছু জিনিস ভুলে যাওয়াটা আসলেই জরুরি। তা শুধু একটা বৈজ্ঞানিক সত্য নয়, এটা একটা গভীর মানবিক উপলব্ধিও বটে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যা সারসংক্ষেপ আমরা করতে পারি সেটা হলো, ভুলে যাওয়া আসলে মস্তিষ্কের কোনো গণ্ডগোল বা ত্রুটি নয়। একদমই নয়। বরং এটা একটা সক্রিয়, বিবর্তিত এবং আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত দরকারি একটা প্রক্রিয়া। ঠিক। এটা আমাদের অপ্রয়োজনীয় তথ্য সরিয়ে জ্ঞানীয় দক্ষতা বাড়াতে সাহায্য করে, কষ্টকর স্মৃতি হালকা করে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। হ্যাঁ, এবং ক্ষমা করার মতো সামাজিক সম্পর্ক বজায় রাখতেও অপরিহার্য। যদিও কিছু ক্ষেত্রে ভুলে যাওয়া সমস্যা তৈরি করতে পারে, যেমন আমরা দেখলাম RIF বা দীর্ঘস্থায়ী চাপের প্রভাবে স্মৃতিশক্তির ক্ষতি হতে পারে। ঠিক, কিন্তু বেশিরভাগ সময়ে বা হয়তো আরও বড় সমস্যাটা হলো ভুলতে না পারাটা, যেমনটা আমরা হাইপারথাইমিসিয়ার ক্ষেত্রে দেখলাম। আর ওই রিপ্রেসড মেমোরির ধারণাটা তো বৈজ্ঞানিকভাবে সমর্থিত নয়, বরং এর ভুল প্রয়োগ অতীতে অনেক ক্ষতিও করেছে। শেষ পর্যন্ত মনে হচ্ছে বিজ্ঞান এবং জেরুমের মতো মানবিক চিন্তাবিদ দুজনই একই জায়গায় এসে মিলছেন। অপ্রীতিকর, অপ্রাসঙ্গিক আর পুরনো হয়ে যাওয়া অতীতকে মন থেকে সরিয়ে ফেলার ক্ষমতাই হয়তো আমাদের মানসিক সুস্থতা, সুখ আর জীবনে এগিয়ে চলার জন্য সবচেয়ে জরুরি। একদম। মনের এই প্রয়োজনীয় নীরবতা, এই ফিল্টারিং ক্ষমতা, এটাই হয়তো তার সবচেয়ে বড় রক্ষা কবচ। ঠিক। শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা বা প্রশ্ন রেখে যাই কি? অবশ্যই। আমরা দেখলাম যে সচেতনভাবে পুরনো ক্ষোভ বা বিরক্তি ছেড়ে দেওয়ার চেষ্টা করলে মস্তিষ্ক ভুলে যাওয়ার প্রক্রিয়াটাকে সাহায্য করে। তো প্রশ্নটা হলো, এই ছেড়ে দেওয়ার অনুশীলন, এই লেটিং গো, এটা কি শুধু আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রেই সীমাবদ্ধ, নাকি এর প্রভাব আরও গভীরে যেতে পারে? যেমন এটা কি আমাদের চিন্তার নমনীয়তা, মানে কগনিটিভ ফ্লেক্সিবিলিটি, বা অন্য কোনো মানসিক ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে? এটা নিয়ে আরও ভাবনার অবকাশ রইল।